বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকে আমাদের ব্যাটের 3 নম্বর ক্লাস। আমরা প্রথম ক্লাসে ব্যাটের কনসেপ্ট আলোচনা করছিলাম। এরপরে গত ক্লাসে আমরা ব্যাটের যে উৎপাদন ব্যয় বিবরণী স্টেটমেন্ট করে কিভাবে ব্যাট নির্ণয় করতে হয় ওই বিষয়টা আমরা দেখেছিলাম। আজকে আমরা দুইটা অঙ্ক, ছোট ছোট দুইটা অঙ্ক সমাধান করব, যেগুলো আমাদের পার্ট বি তে সবচেয়ে বেশি আসে। একটা হচ্ছে সিএনএফ ভ্যালুর অঙ্ক, আর একটা হচ্ছে ব্যাটের ক্ষেত্রে নরমালি যে জাবেদাগুলো আসে সেই জাবেদাগুলো কিভাবে করতে হয় সেটা আমরা একটু দেখার চেষ্টা করব। তো আজকে আমি প্রশ্নটা এখানে লিখে রাখি নাই, তবে প্রশ্নটা তোমাদেরকে আমাদের সাজেশনেও আছে প্লাস বইতে আছে, তোমরা নিতে পারো। প্রথম প্রশ্ন যেটা আমরা এখন সমাধান করব সেটা হচ্ছে 2011 সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ে আসছে 2011 সালের কোশ্চেন। সেটা প্রতিষ্ঠানের নামটা হচ্ছে ঢাকা ট্রেডিং কোম্পানি। তোমরা একটু দেখো, যাদের কাছে বই অথবা সাজেশন যেটাই আছে ওইখানে থাকবে। ওটা হচ্ছে তোমার ঢাকা ট্রেডিং কোম্পানি। ঢাকা ট্রেডিং কোম্পানির অঙ্কটা নাও। এই অঙ্কটার পরে আরেকটা অঙ্ক আমরা সমাধান করব, সেটা হচ্ছে সোহানের অঙ্ক। সেটাও 2011 সালে আসছে। এই দুইটা অঙ্ক আমরা প্রথমে সমাধান করব। প্রথমে দেখো সোহানের ঢাকা ট্রেডিং কোম্পানির যে অঙ্কটা, এই দুই টাইপের অঙ্ক। এখানে প্রশ্নে বলছে যে ঢাকা ট্রেডিং কোম্পানি has imported 1000 unit of mobile set from China at the rate of CNF value টাকা 1500। অর্থাৎ ঢাকা ট্রেডিং কোম্পানি তারা 1000টা মোবাইল ক্রয় করছে, প্রতিটার দাম হচ্ছে 1500 টাকা করে। তারপরে এরপর হচ্ছে যে the company has paid insurance cost of টাকা 1% of CNF value। অর্থাৎ প্রথমত হচ্ছে যে তারা 1000টা মোবাইল সেট ক্রয় করছে, প্রতিটা 1500 টাকা করে। এরপরে তারা একটা ইন্স্যুরেন্স পরিশোধ করছে। এই ইন্স্যুরেন্সের খরচটা হচ্ছে যে কত পার্সেন্ট? 1%। সিএনএফ ভ্যালু যেটা পাবে এটার কত পার্সেন্ট? 1% ইন্স্যুরেন্স এক্সপেন্সটা। ওকে, এরপরে বলছে দেখো, এরপরে বলছে ফর দা ইম্পোর্টেড দা ট্যাক্স অথরিটি হ্যাজ ইম্পোজড ইম্পোর্ট ডিউটি মানে আমদানি শুল্ক। এই ইম্পোর্ট ডিউটি এটা নির্ধারণ করছে 60%। এরপরে ব্যাট, এই ব্যাট নির্ধারণ করছে 15%। এরপরে হচ্ছে যা সাপ্লিমেন্টারি ব্যাট বা ডিউটি। এই সাপ্লিমেন্টারি ডিউটি এটা বলছে ডিউটি বা ব্যাট, এটা ডিউটি আছে, ডিউটি লিখি। সাপ্লিমেন্টারি ডিউটি বলছে 10%। এরপরে বলছে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স। তো অ্যাডভান্স ইনকাম ট্যাক্স, এই ইনকাম ট্যাক্স হচ্ছে 2.5%। and the inflation development সারচার্জ, একটা সারচার্জ এখানে দেওয়া আছে। এই সারচার্জ বলছে ওরা 2.5%। এই হচ্ছে আমাদের মূলত প্রশ্নের সামারিটা। আমাদেরকে বলছে ক্যালকুলেট দা কস্ট অফ ওয়ান মোবাইল সেট ইনক্লুডিং অল ট্যাক্সেস এন্ড ব্যাট, মানে সকল ট্যাক্স এবং ব্যাট অন্তর্ভুক্ত করে আমাদেরকে প্রতিটা মোবাইল সেটের মূল্য কত টাকা নির্ধারিত হবে ওই বিষয়টা আমাদেরকে বের করতে বলছে। তো চলো আমরা একটা স্টেটমেন্ট করি আমরা। তো প্রথমে এখানে উপরে হেডিংটা লিখবা ক্যালকুলেশন অফ কস্ট ফর মোবাইল সেট। ক্যালকুলেশন অফ কস্ট ফর মোবাইল সেট পার্টিকুলার টাকা। এই হচ্ছে আমাদের ইয়া। তো এখন প্রথমে আমরা শুরু করব। প্রথমে সিএনএফ ভ্যালু। তো সিএনএফ ভ্যালুটা হচ্ছে প্রতিটা মোবাইল সেট 1000টা মোবাইল সেট কিনছে 1500 টাকা করে, তাহলে গুণ করে লিখবা। তাহলে গুণ করলে হচ্ছে 15 লক্ষ টাকা। এই 15 লক্ষ টাকার সাথে এখন আমরা এই যে ইন্স্যুরেন্স এক্সপেন্সটা যোগ করব, প্লাস ইন্স্যুরেন্স এক্সপেন্স। ইন্স্যুরেন্স এক্সপেন্স 1%, তার মানে 1 লক্ষ না, এটা হচ্ছে 15,000।
তাহলে যোগ করলে হচ্ছে তাহলে কত আসতেছে 15,15,000 এই 15,15,000 টাকা। ওকে, এটার নাম লিখবা টোটাল সিএনএফ ভ্যালু এন্ড ইন্স্যুরেন্স। এগুলা কিন্তু হেডিংটা ইম্পর্টেন্ট। টোটাল সিএনএফ ভ্যালু এন্ড ইন্স্যুরেন্স। ওকে, এটার সাথে আমরা এখন যোগ করব প্লাস, এরপরে আমরা এটার সাথে যোগ করব ইম্পোর্ট ডিউটি। এই যে ইম্পোর্ট ডিউটির বাংলা কি? ইম্পোর্ট ডিউটি, এটার বাংলা হচ্ছে আমদানি শুল্ক। এই ইম্পোর্ট ডিউটিটা হবে তোমার এই যে সিএনএফ ভ্যালু যেটা আসছে এটার উপর। কেন? কারণ এই পণ্যটা বন্দরে আসার পরে সাধারণত তোমার কাছ থেকে আমদানি শুল্কটা ধার্য করবে। তাহলে 15,15,000 টাকার কত পার্সেন্ট? 60% হচ্ছে 9,09,000 টাকা। 9,09,000 টাকা। তাহলে এই 9,09,000 টাকা এটা যোগ করো, এটা যোগ করলে তাহলে আমরা পাবো 24,24,000 টাকা। 24 লক্ষ কত টাকা? 24,24,000 টাকা। তাহলে এটার নাম লিখবা যে ইম্পোর্ট ডিউটি পেড ভ্যালু। এটার নাম হচ্ছে ইম্পোর্ট ডিউটি পেড ভ্যালু। ইম্পোর্ট ডিউটি পেড ভ্যালু এটার সাথে আমরা যোগ করব এখন ওই যে অন্যান্য ভ্যাট যেটা আছে সাপ্লিমেন্টারি ডিউটি, তারপরে সাপ্লিমেন্টারি ডিউটিটা যোগ করব। সাপ্লিমেন্টারি ডিউটি এটা হচ্ছে যে এখানে যে টাকাটা আসছে এই সাপ্লিমেন্টারি ডিউটি ওইটার উপরে 10%। তাহলে এটা হবে 2,42,400। 2,42,400 এটা যোগ করে দাও। যোগ করলে বের হচ্ছে 26,66,400। 26,66,400। 26,66,400 এটা হচ্ছে বেস ভ্যালু টু ইম্পোর্ট ডিউটি। বেস ভ্যালু টু ইম্পোর্ট ডিউটি। এগুলা কিন্তু হেডিং গুলা ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। এটার সাথে আমরা এখন যোগ করব প্লাস ব্যাট বলছে কত পার্সেন্ট? 15%। ব্যাট বলছে 15%, এটাই 26,66,400 টাকার উপরে হবে। তাহলে এটা করলে বের হচ্ছে 3,99,960। 3,99,960। এটার সাথে আদার যেগুলা দেওয়া আছে, এরপরে যেমন তোমার অ্যাডভান্স ট্যাক্স আছে প্লাস অ্যাডভান্স ইনকাম ট্যাক্স। এই অ্যাডভান্স ইনকাম ট্যাক্স হচ্ছে কত পার্সেন্ট? 2.5%। এখন এই অ্যাডভান্স ইনকাম ট্যাক্সটা এই টাকার উপরে ধার্য করতে হবে, খুব ইম্পর্টেন্ট। মানে সবগুলা কিন্তু পরপর যেগুলা যোগফল পাচ্ছে ওইটার উপরে ধার্য করতেছি, কিন্তু অ্যাডভান্স ইনকাম ট্যাক্সটা ধার্য করতে হবে আমাদের এই টাকার উপর। তাহলে এই টাকার উপরে 15,15,000 টাকার উপরে যদি ধার্য করি তাহলে এটা 37,825 টাকা। 37,825 টাকা। ওকে, লিখলাম। এরপরে আরেকটা আছে আমাদের ওই সারচার্জটা, এই যে সারচার্জ প্লাস সারচার্জ। এই সারচার্জটা বলছে কত পার্সেন্ট? এই সারচার্জটা বলছে 2.5%। তাহলে এটাও আমাদের এই টাকার উপরে ধার্য করতে হবে সারচার্জটা। তাহলে দুইটা খরচ, অ্যাডভান্স ইনকাম ট্যাক্স এবং সারচার্জ। অ্যাডভান্স ইনকাম ট্যাক্স এবং সারচার্জ এই দুইটা টাকা নির্ধারণ করতে হবে আমাদের এই যে সিএনএফ ভ্যালু যেটা পাইছি আমরা ওই টাকার উপর। তাহলে এটা হচ্ছে যে তাহলে বের হচ্ছে যে এটা 2.5%, তো তাহলে সেম থাকবে। তাহলে 37,825 টাকা। এখন আমরা যোগ করব, এই তিনটা যোগ করো, যোগ করে তাহলে যোগ করলে হচ্ছে 3,99,960 প্লাস 37,825 প্লাস 37,825। তাহলে এটা হচ্ছে এই যে 4,75,610। এখন যোগ করে দেব আমরা, যোগ
26,66,400, তাহলে 31,42,000, 31,42,010 টাকা। এটার নাম হচ্ছে আমাদের টোটাল কস্ট। এটার নাম হচ্ছে কি টোটাল কস্ট। তো এই টোটাল কস্টটা তো আমরা লিখলাম। এখন টোটাল কস্ট এটাকে আমরা ভাগ করে দেব। আমরা এটা টোটাল কস্ট, সুতরাং কস্ট ফর মোবাইল সেট। তো এটা বের হবে কিভাবে? এই যে 31,42,010 যেটা বের হইছে, এটাকে আমরা 1000 দ্বারা ভাগ করে দেব, ভাগ 1000, তাহলে 3142.01। এ হচ্ছে আমাদের কি, এ হচ্ছে আমাদের একটা মোবাইল সেটের মূল্য। তো এখানে সিএনএফ ভ্যালুর অঙ্ক যতটাই থাকুক না কেন, সব অঙ্ক কিন্তু একই টাইপের, মানে একই ধরনের। তোমাদেরকে সব শুধু স্টেটমেন্টটা মানে কোনটার পরে কোনটা আসতেছে সেটা মনে রাখতে হবে। যেমন প্রথমে আমরা সিএনএফ ভ্যালু লিখলাম, এটার সাথে আমরা ইন্স্যুরেন্সটা যোগ করলাম, তাহলে টোটাল সিএনএফ ভ্যালু এন্ড টোটাল সিএনএফ ভ্যালু এন্ড ইন্স্যুরেন্স পাইলাম। এটার সাথে ইম্পোর্ট ডিউটি যোগ করব, তাহলে ইম্পোর্ট কি ডিউটি পেড অ্যাডভান্স পাবো। এরপরে সাপ্লিমেন্টারি ডিউটি যোগ করব, তাইলে পাবো আমরা বেস ভ্যালু টু ইম্পোর্ট ডিউটি। এটার সাথে আমরা অন্যান্য খরচ যেগুলো দেওয়া আছে এগুলো যোগ করব। তবে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স এবং আমাদের এই যে শর্টসার যেগুলো আছে, এটা আমাদের ওই যে সিএনএফ ভ্যালু যেটা বের করছি ওই টাকার উপরে ধার্য করতে হবে। ওকে, এটা করে ফেললাম। তারপরে টোটাল কস্টটা পাবো। টোটাল কস্টের সাথে আমরা যতটা মোবাইল সেট আছে ভাগ করে দিলে আমরা পেয়ে যাব কি পার মোবাইল সেটের মূল্য। চলো এখন আমরা দ্বিতীয় যে অঙ্কটা সমাধান করব বলছিলাম, সেটাও 2011 সালে এসেছে। এটা হচ্ছে যে তোমার সোয়ান কোম্পানি। এটা কিছু না, এটা জাস্ট হচ্ছে আমাদের জাবেদাগুলা দিতে হবে। তো আমি প্রশ্নটা পড়বো, সাথে সাথে জাবেদাগুলা লিখে ফেলবো। প্রথমে বলছে সোয়ান ইজ এ ব্যাড রেজিস্টার্ড ট্রেডার্স has the following information of the month of January 2012। তো জাবেদার কলাম করে ফেলবো আমরা। প্রথমে বলছে ওপেন এ ব্যাড কারেন্ট অ্যাকাউন্ট, তাহলে এটা জাবেদা কি হবে 2012 জানুয়ারি। এটা কয় তারিখ বলে নাই, তাহলে এটা আমরা লিখবো। তাহলে ওপেন এ ব্যাড কারেন্ট অ্যাকাউন্ট, তাহলে এটা জাবেদা হবে ব্যাড কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট, ব্যাড কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট ক্যাশ ক্রেডিট, ব্যাড কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট ক্যাশ ক্রেডিট। এটা হচ্ছে 1,50,000 টাকা। ব্যাড কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট ক্যাশ ক্রেডিট 1,50,000 টাকা। এরপরে 2 নাম্বার বলছে পারচেজ ফর ক্যাশ টাকা 1,80,000 ফর হুইচ পেড ব্যাট এট দ্য রেট অফ 15%। অর্থাৎ পণ্য ক্রয় করছে 1,80,000 টাকা, যেটার ভিতরে ব্যাট ইনক্লুড আছে 15%। না, হুইচ পেড ব্যাট ইনক্লুড বলে নাই, ব্যাট পরিশোধ করতে হবে 15%। তাহলে জাবেদা হবে কি, তাহলে জাবেদাটা হবে পারচেজ ডেবিট, এটা 1 নাম্বার ছিল। এটা হচ্ছে 2 নাম্বার পারচেজ ডেবিট। এরপরে ব্যাড কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট, ব্যাড কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট। তারপরে হচ্ছে ক্যাশ ক্রেডিট। তো পারচেজ, এর পারচেজ হচ্ছে 1,80,000 টাকা, পারচেজ ডেবিট হচ্ছে 1,80,000 টাকা। তারপরে হচ্ছে ইম্পোর্ট ব্যাট হচ্ছে 1,80,000 টাকার 15%, তাহলে 1,80,000 এর 15%, তাহলে এটা হচ্ছে 27,000 টাকা। আর ক্যাশ ক্রেডিট হবে দুইটা যোগ করে, তাহলে দুইটা যোগ করে 2,07,000 টাকা। এটা অবশ্যই ব্যাখ্যা লিখবা। ব্যাখ্যা হবে প্রথমটা হচ্ছে টু রেকর্ড ব্যাট ওপেন এ ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট, দ্বিতীয়টার ব্যাখ্যা হবে টু রেকর্ড পারচেজ অন ক্যাশ। এরপরে বলছে সোল্ড ফর ক্যাশ টাকা 2 লাখ ফর হুইচ রিকভার্ড রিসিভ 15%। অর্থাৎ পণ্য বিক্রয় করা হয়েছে এবং ব্যাট আদায় করা হয়েছে। তাহলে জাবেদা কি হবে ক্যাশ ডেবিট, ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট ক্রেডিট, ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট ক্রেডিট, তারপরে সেলস ক্রেডিট। তো এখন সেলস ক্রেডিট বলছে 2 লক্ষ টাকা, 2 লক্ষ টাকার 15% মানে 30,000 টাকা ব্যাট, আর তাহলে এটা হবে 2,30,000 টাকা, 2,30,000 টাকা।
এরপরে 4 নাম্বারটা দেখো, 4 নাম্বারটা বলছে আমাদেরকে পারচেজ এন অ্যাকাউন্ট উইথ 15% ভ্যাট, টাকা 2,50,000। এটাও সেম, পারচেজ ডেবিট ভ্যাট, কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট এবং ক্যাশ ক্রেডিট। এখানে একটা বিষয় বুঝো, আচ্ছা এটা কি বলছে, অন অ্যাকাউন্ট বলছে, তাহলে অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট হবে, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। এখন এটা আমাদের একটু বুঝতে হবে, যখন উইথ ব্যাট বা ইনক্লুড ব্যাট বলবে তখন ব্যাটটা কিন্তু সরাসরি পার্সেন্টেজ প্রয়োগ করে তুমি বের করতে পারবা না। সেক্ষেত্রে ব্যাটটা বের করতে হবে তোমাকে এই যে পারচেজের যে টাকাটা দেওয়া আছে 2,50,000, এই 2,50,000 টাকার মধ্যে আমাদের কিন্তু ব্যাটটা অন্তর্ভুক্ত আছে, তার মানে এটা নেট পারচেজের টাকা নয়। তাহলে এই 2,50,000 টাকাকে 15 দিয়ে গুণ করবা, 115 দিয়ে ভাগ করবা, তাহলে এই 32,609 টাকা এটা হচ্ছে ব্যাটের টাকা। মানে যখন উইথ ব্যাট অথবা ইনক্লুড ব্যাট বলবে সেক্ষেত্রে আমরা ব্যাটের টাকাটা বের করব, পারচেজ অথবা সেলস এর যে টাকাটা দেওয়া থাকবে সেই টাকাকে যত পার্সেন্ট বলবে তত দ্বারা গুণ, ওই পার্সেন্টের সাথে 100 যোগ করে ভাগ। ওকে, তো এটা 32,608 টাকা 9 টাকা বের হইছে। তাহলে এই যে 2,50,000 টাকা থেকে যখন আমরা এই 32,609 টাকা যখন আমরা বিয়োগ করব, আর 2,17,391 এই টাকাটা হচ্ছে আমাদের পারচেজের টাকা। তাহলে এখানে আমরা কি বুঝলাম, যদি প্রশ্নে উইথ ব্যাট অথবা ইনক্লুড ব্যাট বলা থাকে সেক্ষেত্রে ব্যাটটা নির্ণয় করতে হবে পারচেজ অথবা সেলস এর যে টাকাটা থাকবে সেই টাকাকে 15 দিয়ে গুণ 115 দিয়ে ভাগ করে। এরপরে বলছে সোল্ড অন অ্যাকাউন্ট টাকা উইথ 15% ভ্যাট ফর টাকা 44 লাগছে। এগুলার ক্ষেত্রে আমাদের উইথ বা ইনক্লুড বলে নাই, কিন্তু এই দুইটার ক্ষেত্রে উইথ বা ইনক্লুড বলতেছে, সেজন্য আমরা 15 দিয়ে গুণ 115 দিয়ে ভাগ করব। এটা যাবে না হবে কি তাহলে, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সেলস ক্রেডিট, ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট ক্রেডিট, ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট ক্রেডিট। তো এখানে অ্যাকাউন্ট রিসিভেবলে মূল টাকাটা লিখে ফেলবো আমরা 4 লক্ষ টাকা। এই 4 লক্ষ টাকাকে 15 দিয়ে গুণ 115 দিয়ে ভাগ, 4 লক্ষ গুণ 15 ভাগ 115, তাহলে এটা হচ্ছে 52,174 টাকা, 52,174 টাকা। তো 4 লক্ষ টাকা থেকে এই 4 লক্ষ টাকা থেকে 52,174 টাকা যখন আমরা বিয়োগ করে দেব তখন এখানে আসতেছে 3,47,826 টাকা। এই হচ্ছে আমাদের ব্যাট। ওকে, এরপরে বলছে আমাদের 6 নাম্বার। 6 নাম্বারে কি বলছে দেখো, 6 নাম্বার বলছে ব্যাট ডিপোজিট টু গভর্নমেন্ট ট্রেজারি টাকা 60,000। তাহলে গভর্নমেন্ট ট্রেজারিতে আমরা 60,000 টাকা ব্যাট জমা দিছি, তাহলে কি হবে, এটা হবে ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট। তাহলে গভর্নমেন্ট সিকিউরিটিতে জমা দিছি, তাহলে ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট, ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট, এরপরে ক্যাশ ক্রেডিট, ক্যাশ ক্রেডিট এটা হচ্ছে 60,000 টাকা, 60,000 টাকা, 60,000 টাকা। ওকে, এরপরে বলছে আমাদের পারচেজে মেশিন টাকা 6 লাখ উইথ পেড 15% ব্যাট। আমরা একটা মেশিন ক্রয় করছি 6 লক্ষ টাকা থেকে দিয়ে, যেটার উপরে আমাদেরকে 15% ব্যাট পরিশোধ করতে হবে। একটু মনোযোগ আকর্ষণ করতেছি, সেটা হচ্ছে মনে রাখবা যখন আমরা কোনো সম্পত্তি ক্রয় করব এবং এই সম্পত্তির উপরে যদি কোনো ব্যাট প্রদান করা হয়, ওই ব্যাটটার জন্য কিন্তু আলাদা কোনো হিসাব লেখা হয় না, ওইটা সরাসরি আমাদের কি হিসাবে লিখতে হবে, ওই সম্পত্তির মূল্য হিসাবে বিবেচনা করতে হবে। ঠিক আছে, অর্থাৎ এটার জন্য আলাদা কোনো জাবেদা লেখা যাবে না, তাহলে এটা জাবেদা হবে মেশিন ডেবিট ক্যাশ ক্রেডিট। তো এখানে মেশিন ডেবিট ক্যাশ ক্রেডিট 6 লক্ষ টাকা হচ্ছে মেশিনের মূল্য, তুমি অতিরিক্ত 90,000 টাকা মানে 15% মানে 90,000 টাকা তুমি ব্যাট দিচ্ছ। তাহলে যেহেতু 90,000 টাকা ব্যাট দিচ্ছ, তাহলে এই মেশিনের টোটাল মূল্য হবে 6,90,000 টাকা। 6 লক্ষ কত টাকা, এই 6 লক্ষ
90,000 টাকা। অর্থাৎ যদি আমাদের এই ব্যাটটা অন্তর্ভুক্ত না থাকে তাহলে অন্তর্ভুক্ত করে লিখবা। আর যদি আমাদের এটা যদি পারচেজে মেশিন ইনক্লুড 15% ব্যাট, তখন আর আমাদের নতুন করে ইনক্লুড করার দরকার নাই, কারণ এটা অলরেডি ইনক্লুড আছে। তাহলে আমরা কি বুঝলাম, কোন সম্পত্তি ক্রয়ের ক্ষেত্রে যদি ব্যাট প্রদান করা হয়, ওই ব্যাটের জন্য আলাদা করে কোনো জাবেদা দেওয়ার দরকার নাই। ওই ব্যাটের টাকাটাকে সম্পত্তির মূল্যের সাথে যোগ করে আমাদের টোটাল টাকাটা সম্পত্তির মূল্য হিসাবে বিবেচনা করতে হবে। লাস্ট ওয়ান বলছে পারচেজ সাপ্লাইজ ক্রয় করছে, তাহলে এটাও সম্পদ। সাপ্লাইজ ডেবিট ক্যাশ ক্রেডিট, এটাও আমাদের ওই 15% ব্যাট যোগ করতে হবে। তাহলে 15% মানে 6,000, তাহলে 46,000 টাকা। 46,000 এই হচ্ছে আমাদের জাবেদাটা। আমাদের ব্যাটের আর কোনো নিয়ম নাই, তোমরা একটু দেখে দেখে এগুলো প্র্যাকটিস করবা। আশা করি সবাই বুঝতে পারবা এবং মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে আজকের ক্লাসটা এতটুকুতে শেষ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।